সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলা গান এবং তার সাথে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের পরিবর্তন সম্পর্কে, এবং এই আলোচনায় যুক্ত থাকবেন আমার বন্ধু বাবু অমর কুমার বর। তো বাবু অমর কুমার বর যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জের বেলকুচি থেকে। তো আমরা শুরু করি আমাদের এই সাধারণ আলোচনা। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বন্ধু বাবু অমর কুমার বরকে আমার সাথে এই আলোচনায় আজকে যুক্ত থাকার জন্য। তো বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনার যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাংলা গান এবং বাংলা গানের সাথে জড়িত বাদ্যযন্ত্রের, গানের সাথে যে যন্ত্রগুলোরও পরিবর্তন ঘটেছে, যন্ত্রের ব্যবহারের পরিবর্তন ঘটেছে, সে সম্পর্কে আপনার কিছু মতামত শুনবো। পাশাপাশি আহ বাংলা গানের একটা ঐতিহ্য, এমন কিছু বাদ্যযন্ত্র সম্পর্কে আপনার আলাদা বিশ্লেষণ শুনবো, এবং ফাঁকে ফাঁকে আপনার কিছু গান এবং আপনার হাতে কিছু বাদ্যযন্ত্রের টান আমরা শুনবো। তো আমরা সরাসরি শুরু করি। প্রথমেই আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, সেটি হলো গানের যে পরিবর্তন এবং বাদ্যযন্ত্রের যে আধুনিকায়ন, এই দুটার সাথে আসলে একে অপরের সম্পর্ক কেমন হিসেবে আপনি বিশ্লেষণ করবেন? সঙ্গীতের তো যুগ মোটামুটি যদি তিন ভাগে ভাগ করা হয়, আহ, তাহলে মানে ওল্ড ইজ গোল্ড একটা যুগ, তারপরে আসতেছে মধ্যম একটা যুগ, তারপরে অত্যাধুনিক। মানে মাঝখানটা আধুনিক আর এখন অত্যাধুনিক। আমরা বলি আধুনিক, কিন্তু আসলে আহ, যন্ত্র সঙ্গীতের যে ব্যবহার, যেমন বিভিন্ন ধরনের যন্ত্র আছে। হারমোনিয়াম, প্রথম দিকে তো গান শিখতে গেলে সবাইকে হারমোনিয়াম শিখতে হয়। হারমোনিয়াম একটা বাদ্যযন্ত্র, মানে মূল বাদ্যযন্ত্র, যেটা দিয়ে অন্য কোনো যন্ত্র ছাড়া গান গাওয়া যায়। এছাড়াও ওর সাথে সংগতিপূর্ণ কিছু যন্ত্রপাতি আছে, যেমন তার যন্ত্র বেশিরভাগ। সেটা আগেকার দিনে ব্যবহার হতো বেহালা, দোতারা, বাঁশি, তারপরে সারিঙ্গি, এসরাজ, সন্তুর, জল তরঙ্গ, মানে বাটিতে জল দিয়ে সুর সৃষ্টি করা। আর এখন যেটা অত্যাধুনিক বর্তমান চলছে, সেখানে সবগুলোরই একটা নকল আছে। সেটা হচ্ছে এখন যে কিবোর্ড পাওয়া যায়, কিবোর্ডে ওই সকল যন্ত্রের বেহালা, তারপরে বাঁশি, যে তার যন্ত্রগুলো বললাম, এগুলো সব সংযোগ আছে। আহ, তারপরে তবলা, এটাও পাওয়া যায়। সবকিছুই আছে, ব্যবহারও হয়, কিন্তু সেই মানে অরিজিনাল যন্ত্রের যে মাধুর্যতা, সেটা আসলে থাকা যায় না, আর্টিফিশিয়াল হয়। যেমন সঙ্গীতের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শ্রুতি, মিড়, গমক, তিনটা কথা আছে। সেই শ্রুতি, মিড় এবং গমকের প্রয়োগটা এই আধুনিক আর্টিফিশিয়াল তার যন্ত্রের যে আর্টিফিশিয়াল কিবোর্ড, সেখানে আসলে পাওয়া যায় না। আর সঙ্গীত বা যন্ত্র সবই আসলে এই শ্রুতি, মিট, গমক, এগুলোর ব্যবহারেই চলে। তা এইগুলো না থাকলে গায়কী বলে যে জিনিসটা হয়, সেই গায়কিটাতে একটু ঘাটতি পড়ে যায়। তো সেই ঘাটতিটা আমি মনে করি এখন আছে, যদিও ব্যবহার হচ্ছে, তারপরেও ঘাটতিটা থেকে যায়। মানে সেই বলে সোনামুখী সুই দিয়ে অন্তরে খোঁচা দেয় যে বিষয়টা, সেইটা ওই অরিজিনাল যন্ত্রতে দেয়, আর এই যন্ত্রটা কেমন যেন দিতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আমি এরকম একটা আহ তথ্য বহুল আলোচনা এবং বিশ্লেষণ শুনতে চাচ্ছিলাম। তবে যে কথাটা আমার সত্যি হৃদয়ে লাগছে, সেটা হচ্ছে সোনামুখী সুইয়ের গুতা। আমি দ্বিতীয় হ্যাঁ, প্রশ্ন করার আগে এই গুতাটাকে খেতে চাই। তো বাবু, আমি অন্তরের খোঁচা টুকাকে নিয়ে নিই, তারপরে আমি দ্বিতীয় প্রশ্ন রেডি করে রাখছি। বেহালা আসলে বেশিরভাগ কাঁদানোর জন্য ব্যবহার হয়। তারপরেও আমার বেহালা এখন হাসবে কি কাঁদবে জানি না, নাকি বিরক্তি ঘটাবে, তবুও একটু হালকা ইয়ে করি আর কি। হেমন্তর একটা গানের আহ, একটা অংশ বাজানোর চেষ্টা করি। যদি বোঝা যায় এটা কোন গান, তাহলে বুঝবো যে কিছুটা হয়েছে, আর বোঝা না গেলে কিছু করার নাই, দুঃখিত।
অসংখ্য ধন্যবাদ বাবু। সত্যি হৃদয় ছুঁয়ে গেল আপনার এই বেহালার সুর। আহ শাব্দিক কিছু জটিলতার কারণে কোনো কোনো জায়গায় শব্দের একটু ঘাটতি দেখা গিয়েছে, বাট আশা করি আমাদের দর্শক শ্রোতাবৃন্দ সুরের সাথেই থাকবেন, শব্দের সাথে না। আমার দ্বিতীয় প্রশ্ন বাবু, পুরাতন জামানায় বিশেষ করে মান্না দে, হেমন্ত মুখার্জির গানগুলোতে বাদ্যযন্ত্র যে ব্যবহারগুলো ছিল সেটা কে আপনি কিভাবে বিশ্লেষণ করেন বর্তমান জামানার বাদ্যযন্ত্রের ব্যবহারের সাথে যদি তুলনামূলক ভাবে চিন্তা করেন, এটার ক্ষেত্রে আপনার আচ্ছা, বিশ্লেষণটা শুনুন। একটা সঙ্গীতের তো আমরা জানি সঙ্গীত পরিচালক থাকে। তো সঙ্গীত পরিচালক কি করে, সুর করে একজন, সেটা কোঅর্ডিনেট করে, বা লেখে একজন, তারপরে সেটা সুর কাকে দিয়ে করালে ভালো হবে। তারপরে ধরো যে বেশিরভাগ সঙ্গীতই তো আসলে কোনো একটা সিনেমার থিমকে কেন্দ্র করেই বানানো। এমনি রেকর্ড করার জন্য কিছু গান আছে, কিন্তু সেটাকে একটুখানি সাইডে রেখে যদি ওই গানটাকে কোথায় ব্যবহার হবে এবং কি থিমে ব্যবহার হবে, ওটা কি এক্সপ্রেস করবে, মানুষের মনকে আমার থিমটা বুঝিয়ে দিবে, সেইটা উদ্দেশ্য নিয়ে পরিচালক চিন্তা করে গানটাকে নিয়ে। এখন যে একজন লেখার পরে একজন সুরারোপ করে। এখন সুরারোপ করতে যে
সে যদি মনে করে আমার সুরের যে ছন্দ, আমি যদি এটা 6 মাত্রার তালে করি, তাহলে আমার এখানে একটা শব্দ যদি পরিবর্তন করার দরকার হয়, তাহলে তার সাথে কনসাল্ট করে সেই আচ্ছা, শব্দটাকে সেই তাকে দিয়ে পরিবর্তন করে। আমি একটু ইন্টারাপ্ট আচ্ছা। করব, বলছি যে এই হ্যাঁ। বিশ্লেষণগুলোর সাথে আমরা উদাহরণ হিসেবে কি হ্যাঁ। দুই এক কলি গান ফাঁকে ফাঁকে শুনতে পারি? তাহলে আরো একটু দর্শকরা বেশি হ্যাঁ। ভালোভাবে বুঝতো যে, যেমন যে তালের কথা বলছেন, কোন তালে আসলে কি ধরনের সঙ্গীত আছে। যদি বিশ্লেষণের সাথে দুই একটা সুর একটু দিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে অনুষ্ঠানটা আরো বেশি জমতো। আচ্ছা, আমার জীবনের এত হাসি এত খুশি কোথায় গেল, তো এটা একটা দুঃখের একটা প্রতিচ্ছায়া। তো এখানে আহ, কাহারবা স্লো কাহারবাকে ব্যবহার করছে, যেটা 8 মাত্রার একটা তাল। ধাগে নাতি নাগে ধিনা, ধাগে নাতি নাগে ধিনা, মানে 8 মাত্রার একটা কাহারবা তাল। এটার আবার অনেক ধরনের ভেরিয়েশন আছে। এই তালের আবার যে ঠেকা বলে, ঠেকা বিভিন্ন রকম। আমি যেটা ঠেকাটা বললাম, ভাগে নাতি নাগে ধিনা, এটা ধাধি নাতি নানা ধিনা, মানে বিভিন্ন রকম মানে স্রষ্টা আছে এটাকে ভেরিয়েশন করছে। এক একটা গানের আহ, আবেশকে তুলে ধরার জন্য সুরে কোথাও ঠেকাতে কায়দাটা বেশি ব্যবহার করছে, কোথাও কম ব্যবহার করছে। তো যেমন ওই যে আমার জীবনের এত হাসি কোথায়, এত খুশি কোথায় গেল, এই গানটাতে কাহার বাতাল। কিন্তু যদি বলি কতদিন দেখিনি তোমায়, মান্না দে গেয়েছে, কিন্তু এটাতেও 8 মাত্রা। ভাগ ধিনা ধিনা নাক পেটে নাগে ধিন, এই ধরনের একটা তাল দিছে। এটাও 8 মাত্রা, কিন্তু এখানে বোলটা আলাদা। আবার একটা আছে দাঁত জাতাল, 6 মাত্রা। সেই 6 মাত্রাকে আবার আরেকটু ভেরিয়েশন করে করছে ঝুমুর। এই ধরনের তালের ভেরিয়েশন আছে। তো আমি সবগুলোর গান এখন গাওয়ার আগে আমি মূল যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের স্রোতটা শেষ করে দিয়ে আমি আবার আসতেছি ওইটা। এটা হচ্ছে ওই সুরকারের সাথে কথা বলে ওই সুরটা তৈরি করার পরে এটা কাকে দিয়ে গাওয়ালে বেশি সুট করবে, কার মানে নায়কের সাথে বা নায়িকার সাথে কারটা বেশি মানায়। এবার মানালেও এই গানটা এইভাবে তুলে ধরতে কোয়ালিটিটা কার বেশি ভালো হবে, এবার পরিচালক বা সঙ্গীত পরিচালক অথবা ছবির পরিচালক একজন শিল্পীকে প্রাথমিকভাবে মনোনীত করে, তার কাছে দেওয়া হয়। দিয়ে তিনজন একসাথে বসা হতো। আগের দিনে বেড়া ছাড়া গোল পাতা বা ছনের ঘর ছিল প্রত্যেক মানুষের উঠানে, বিশাল বড় চওড়া। সে তার কোনো বেড়া ছিল না, মানে ওপেন উদাস। আহ কেউ কেউ ওটাকে জমিদারি দেখার জন্য দৌলুস ঘর হিসেবে ব্যবহার করতো, ফৌজদারি হিসেবে ব্যবহার করতো, গ্রাম্য মিটিং সালিসের জন্য ব্যবহার করতো। কিন্তু আগেকার দিনে বেশি ব্যবহার হতো গীতিকার, সুরকার, শিল্পী, সঙ্গীত পরিচালক, এদের একটা সন্ধ্যার আড্ডা হতো, চায়ের আড্ডা। সেই আড্ডার মধ্যে একটা গানকে নিয়ে অনেক রকম রিসার্চ করে এক একজন এক একটা মন্তব্য দিত, সুরটা এই জায়গায় এরকম হলে ভালো হতো, এটা এরকম হলে ভালো হতো, আহ এখানে আরেকটু এটা দিলে ভালো হতো। এভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে মানে ফিজিক্যালি উপস্থিত থেকে গানটাকে ওখানে রেডি করা হতো। রেডি করার পরেও কয়েকবার রিহার্সেল হতো, রিহার্সেল হওয়ার পরে গ্রামোফোনে রেকর্ড হতো। তো তাদের দিনে আমি যতদূর আমি শুনে কথা, এটা আমি পড়ার কথা না, এটা হচ্ছে এখন তো টেক নিতে হয় 10-12টা, নেওয়ার পরে আবার আর্টিফিশিয়ালি কাট, এডিট, ডিলিট, কোনো জায়গায় সুরের একটু 19-20 হলে, 18-20 হলে সেটাকে 19-20 করে আবার 20-20 করেও দেওয়ার যান্ত্রিক ব্যবস্থা আছে, তখনকার দিনে সেটা ছিল না। তো এইভাবে ওই আড্ডাতে যেটা রেডি হতো, গ্রামোফোনে টেক হতো 1 থেকে 2টা সর্বোচ্চ। আর এখন তো একদিনে 14টা 18টা গানও রেকর্ড হয় একসাথে। আর আগেকার দিনে একটা গান রেকর্ড হতো একদিনে। সেই দিন সকাল থেকে ডায়েট চলতো এবং আসরের প্রিপারেশন ছিল, একটা গানই রেকর্ড হতো। রেকর্ড হওয়ার পরে আবার সেটা শুনতো যে এটা আসলে ঠিক আছে কিনা। সবাই ওই গীতিকার, সুরকার, পরিচালক সবাই শুনতো। এরপরে মূল যে বিষয় ছিল যন্ত্রের ব্যবহার, যন্ত্র কোনটা ব্যবহার করলে ভালো হবে সেটাও সামগ্রিক সিদ্ধান্তের মাধ্যমে আসতো। তো বেশিরভাগই সেটা যন্ত্রটা ব্যবহার হতো তখনকার দিনে বেহালা বেশি ব্যবহার হতো, আর বাঁশি। কোনো কোনো গানের ক্ষেত্রে থিমের উপর ভিত্তি করে জল তরঙ্গ ব্যবহার হতো। সারিঙ্গিটাও বেশি ব্যবহার হতো, সারিঙ্গি এবং এসরা, এটা দুটো কাছাকাছি যন্ত্র, দুটোই তার যন্ত্র। সারিঙ্গিটা ছোট, এস রাসটা বড়, এবং এস রাস সারিঙ্গি বাজাতে গেলে খুব ওস্তাদি লাগে। এটা খুব বড় ধরনের ওস্তাদ লাগে, কারণ তার যন্ত্রের ভিতরে তুমিও জানো হয়তো যে হারমোনিয়ামের ঘাট থাকে, ঘাট করা থাকে, মানে সা থেকে সা, ওর মাঝখানে কোমল রে, সা থেকে রে, মাঝখানে কোমল রে, সব নির্দিষ্ট করে ঘাট করা আছে। আমি হাত দিলেই আমার সুর চলে আসতেছে। কিন্তু তার যন্ত্রে স্পেশালি
এই সুরটাকে শিল্পীর মন থেকে তৈরি করতে হয়। এটা হাতের মাপ, মনের মাপ, দুটো মাপ একসাথে করে এই সাথে যন্ত্রগুলো বাজাতে হয়। এখন ওস্তাদরা যে সারিঙ্গি বা এসরা, সেতারকেও বাদ দিলে হবে না, সেতারও এক প্রচুর পরিমাণে ব্যবহার হতো গানে। বেহালা, সেতার, সারিঙ্গি, এসরা, এগুলোকে বাদ দিয়ে আসলে গান তেমন একটা হইতো না। তো এগুলো মানে শিল্পীর মন এবং হাত দুটোকে একসাথে, এবং সর্বোপরি ঈশ্বরের যে এই পৃথিবীতে ইথার সৃষ্টি করছে, এই ইথারের কারণে আমাদের আসলে সুরটা মেশে মেশে না, এটা ইথার দিয়ে বোঝা যায়। তো সেই ইথার তরঙ্গ, বাতাসের তরঙ্গকে শিল্পী মনের মধ্যে নিয়ে নেয়। এই তিনটে সমন্বয়ে তারা সঙ্গত করে। আর সঙ্গত করতে বলতে গেলে আরেকটা বিষয় আছে, সঙ্গতি থাকে তাদের সাথে। ওই যেখানে যন্ত্রবাদক, শিল্পী, তারপরে তবলাবাদক, যত রকম ব্যক্তি আছে, ওই গান চলাকালীন সময়, রেকর্ডিং এর সময় বা গাওয়ার সময়, ওইটুকু সময় এই সব ধরনের মানুষের মনটা এক জায়গায় চলে আসে, বাইরে সব জগৎ থেকে বেরিয়ে সব মনগুলো সব এক ক্ষেত্রে এসে পুঞ্জীভূত হয়, সবাই একই মানুষ হয়ে যায়। আর একই মানুষ হয় বলে, সবার মনটাকে এক জায়গায় আসে বলে এই সঙ্গীতে মননশীলতাটা তৈরি হয়। আসলে তাদের যেহেতু মনে লাগে, পৃথিবীর সবার মনে লাগে, মনে থাকে। তো তখন এভাবে সঙ্গীতটা হতো। আর এখনকার দিনে তো আসলে ওই তার যন্ত্রগুলো আর্টিফিশিয়াল, যেটা এই ঘাট করাই থাকে, মানে ঘাটে ঘাটে যায়, যেমন মির যেটা বলি, যেমন আমারে প্রাণ সুখের মতো, এখানে আমারে, এর মধ্যে কতগুলো মিড়ও ব্যবহার করতেছে, গমকও ব্যবহার করতেছে। মিড়টা হচ্ছে গড়িয়ে যাওয়া, একটা থেকে আরেকটা গড়িয়ে যাবো, যেমন সা, 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 এই যে গড়িয়ে গেলাম দ্বিতীয়বার, এটা মিড়। আর সা, সা, এটা হচ্ছে কাট। তো আবার যদি বলি আমি সা রে সা, মানে সা, কোমল রে সা, বলি সা রে সা, আমি এটা গড়িয়ে আসলাম। আর সা রে সা, আমারে প্রাণ, এটা আমি কেটে কেটে করলাম। কিন্তু আমারে প্রাণ, এটা আমি মিড দিয়ে করলাম। এই মিড দিয়ে করলাম, গমক দিয়ে করলাম, এটা গমক হচ্ছে একটা সুরের ঝাঁকুনি, একটা স্বরকে দ্রুত পাশাপাশি কয়েকটা স্বরকে, কোমল স্বর, পরি স্বরকে স্পর্শ করে চলে আসা। তো ওই মিড় গমকের ব্যবহার করলে একটু বেশি ভালো লাগে। তো যন্ত্রসঙ্গীতেও সেই মিড় গমকটা দরকার আছে। এখন আসছে যন্ত্রসঙ্গীত, যন্ত্রসঙ্গীতও সেম, গলার সাথে মিড় গমকটার খুবই দরকার। না হলে মনের মধ্যে খোঁচা দিবে, কিন্তু আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে, এই আপ্লুত হবে না। এটা হচ্ছে আগেকার দিনের যন্ত্রের বৈশিষ্ট্য। অসংখ্য ধন্যবাদ অমর। আমি এত সুন্দর বিশ্লেষণ এবং সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে আমি সচরাচর শুনি নাই। আমি আশা করি আমাদের এই অনুষ্ঠানটা যারা সঙ্গীত জগতে আছে তাদের জন্য একটা বড় ধরনের গাইডলাইন হিসেবে থাকবে। আর তো একটা কথা একটু মিস করেছি, আমি প্লিজ, একটা কথা মিস করেছি এই যে যন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে। প্লিজ। সেটা হচ্ছে আধুনিক যন্ত্র কিন্তু মিড় গমক আছে, মিড় গমক তারা দেয়, কিন্তু দিলেও ওই যে যান্ত্রিকতা, আর ওইটা হচ্ছে অরিজিনাল তার থেকে বেরোচ্ছে, এই পার্থক্যটুকু কেমন যেন থেকে যায়। আর আগেকার দিনে সেতার, বেহালা, এগুলো বসতো প্রায় একটা গানের জন্য 20-30 জন বসতো, মানে 20টা সেতার, 20টা এসরাজ, এরকম ভাবে বসতো, এবং তারা সবাই একই তালে বাজাতো। যখন তারা সব একসাথে ঝংকার তোলে, এখনো আমরা সেগুলো ইউটিউবে রেকর্ড দেখতে পাই, যখন একসাথে ঝংকার তোলে তখন যে একটা আবেশ তৈরি হয়, সেটা আর এই যন্ত্র দিয়ে তৈরি করা দুটো আবেশ পাশাপাশি বাজিয়ে দেখলে যে কোনো মানুষের পার্থক্যটা বুঝতে পারে। একদম সত্যি কথা। কারণ কোনটা আসলে হৃদয়ের আর কোনটা যান্ত্রিক যন্ত্রের, এটা আসলে মানুষের বোঝার জন্যই মানুষের মন সৃষ্টি হয়েছে। গানের সাথে অন্তরের যে সংযোগ, মানুষের অন্তরে যে সংযোগ, যার থেকে নতুন কিছু সৃষ্টি হয়, সেরকম কিছু সৃষ্টিশীল গান শুনতে চাই সরাসরি। এবং সাথে যদি এই যে ব্যবধান, যন্ত্র এবং পুরাতনী গানের ভিতরে যে ব্যবধান, সেই ব্যবধানের ব্যাপারটাও যদি একই আলোচনার সাথে অন্তর্গত করো। তো দেখি, চেষ্টা করি। আহ মানে দুইটা সুর দিয়ে পার্থক্য বোঝানো আর কি। মান্নাদের একটা গান আছে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে, এখনকার সুরে এগুলো, মানে এটাকে এখন মানুষ যদি গাইতে চায়, সেই আধারে মেঘেরও খেলায়
আকাশ পারে, এখন এভাবেই চলছে, কিন্তু এটা মান্না দে যেটা গাইছিল সেটা আর একটু কারিশমা দিয়ে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলায় আকাশ পারে, মেঘেরও খেলায় আকাশ পারে। এই একটু বুঝাইতে পারলাম কিনা আর কি। খুবই সুন্দর হয়েছে, এবং উদাহরণটাও যথার্থ যে মান্নাদের যে গায়কের যে নিজস্ব বৈশিষ্ট্যতা, সেটা করার একটা আলাদা রকমের যেমন উদ্দীপনা সেই সময়ে সঙ্গীত শিল্পীদের ছিল, পাশাপাশি সেই সব শ্রোতাদেরও সেই জিনিসগুলোর সৌন্দর্য উপলব্ধি করার মতো মনও ছিল। মান্না দে, হেমন্ত মুখার্জির গান শুনলাম। আমরা জানি যে সমসাময়িক বাংলা গানের সময়, যে সময়ের কথা বলছি, সেই সময় গানের সাথে সাথে একটা চলচ্চিত্র শিল্পেরও একটা ব্যাপক বিকাশ ঘটেছিল, বিশেষ করে পশ্চিম বাংলায়। হ্যাঁ, তো একই সাথে, রাইট। হ্যাঁ, সেই ভালো পয়েন্ট। ব্যাপারে এই দুটো সংযোগ, এবং যেটা আপনার ভাষ্য থেকে বেরিয়ে আসলো যে সঙ্গত করতে হলে আসলে একসাথে থাকার মতো একটা মানসিকতা থাকতে হয়, এবং একই ধরনের মন এবং একনিষ্ঠতা থাকতে হয়, এবং সেটার জন্য পরিবেশও থাকতে হয়। তো এই দুটা সঙ্গীত সৃষ্টির ব্যাপারটা, এবং সাথে সাথে ওই সময়কার সমসাময়িক উত্তম সুচিত্রা বা সৌমিত্র বা ওনাদের যে ধরনের বাংলা সিনেমাগুলো আমরা দেখছি, এবং সেই সিনেমাগুলোতে যে ধরনের সঙ্গীতের উপস্থিতি দেখছি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণটা একটা শুনতে চাই। আচ্ছা, তখনকার দিনে মানুষের অর্থনৈতিক স্যাক্রিফাইসটা ছিল, এখন কিন্তু আমরা ফিনান্সিয়াল স্যাক্রিফাইসটা কেউ করতে চায় না, কিছু করলে কিছু রিটার্ন চাই। আর তখনকার দিনে আহ, মানে অর্থের দিকে কেউই তাকাইতো না প্রথমত। অনেক সময় 1 টাকা ফিতে লতা মঙ্গেশকরও গান গেয়েছে। তারপরে 21 টাকা, মানে খুব সময় 21 টাকা মাসিক বেতনে আহ, এই উত্তম কুমার কেরানি চাকরি করতো। আর এখানে এসে 18 টাকা না কত, আমি সঠিক বলতে পারি না, মানে এই যে ফিনান্সিয়াল স্যাক্রিফাইসটা তাদের ছিল। আর আহ, এখন আমরা ভাবি যে আমি যে জিনিসটা রিলিজ করবো সেটা চলবে কিনা, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। তো এখন মানুষ কারো কারো ইচ্ছা থাকলেও তারা এগিয়ে যেতে পারে না, কারণ এটা মানুষ ওইভাবে নিবে না, কারণ অত্যাধুনিকতার ভিড়ে অনেক বৈচিত্র্যও চলে আসছে, মানুষের পছন্দেরও পরিবর্তন হয়েছে। নতুন প্রজন্ম যারা জন্মাচ্ছে তারা ওই একটু চটুল ধরনের গানের দিকে শুনে শুনে বড় হচ্ছে, এবং ওইদিকে তাদের ঝোঁকটা ঝুঁকে যাচ্ছে। তো যাওয়ার কারণে এই যে পুরাতনকে আসলে সেভাবে মন থেকে গ্রহণ করার মানসিকতাটা চলে গেছে। তারপরে তিনজন যদি মনে করে যে আমি এই ধরনের আবার সেই কালজয়ী যুগের মতো সৃষ্টি করব, আসলে মাঝে মাঝে মনে হয় ঈশ্বরের কিছু খেলা আছে, যে ওই সময় আহ, চিত্র জগৎ এবং সঙ্গীত জগৎ, এই দুই জগতেই মনে হয়েছিল যে কিছু মানুষকে নিজে হাতে তৈরি করে ওই পশ্চিমবঙ্গের একটা জায়গায় মনে হয় পাঠিয়ে দিয়েছে তাদেরকে ইয়ে করার জন্য। আর মনে হয় যে এখন আর ওই ধরনের মানে একই মননশীলতার মানুষ আর সৃষ্টি করেই পাঠায় নাই, যে কারণে এই মানে টিমটা আর ওইভাবে গঠন হয়নি। আবার তিনজন যদি মনে করে আমি ওই ধারার কিছু সৃষ্টি করব, তিনজন যদি মনে করে তার সাথে আর কেউ পায় না, তার সাথে আর কেউ আসতে চায় না। এ কারণে এখন এগুলো হয় না। আর তারপরে একটা ভালো কিছু তৈরি করলে সেটা যদি পাবলিশও করা হয়, মানুষ ভালো বলে কিন্তু ওইভাবে ভালোভাবে মানে সেইটাকে বেশি আকারে নেয় না। আবার আধুনিক যে বিষয়গুলো সেগুলোকে বেশি শোনে, ব্যবহার করে। সেই গানগুলোকে খুব বেশি যে ভালো হয়েছে উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, এগুলো করে না, সে কারণে ভালো উদ্যোগী লোক আসে না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের আজকের আয়োজন আপনারা পছন্দ করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বন্ধু বাবু অমর কুমার বর, আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে সঙ্গীত পিপাসু মানুষের মনের কথা এবং মনের কিছু সুর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো আমরা আবার নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।